তোমরা যারা রংপুরে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। তোমরা জেনে অবাক হবে যে গত বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে পাশের হার ছিল প্রায় 8%। তার মানে প্রায় 92% শিক্ষার্থী ভর্তি হওয়া তো দূরের কথা, পাশই করতে পারেনি। তাহলে এই যে 92% শিক্ষার্থী ফেল করলো, এর পেছনে কারণ কি? অনেক কারণ। তার মধ্যে সবচেয়ে বড় কারণ, বিশেষ করে আমি বলবো যারা বিভাগ পরিবর্তন করে কিংবা বি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে ইংরেজিতে দুর্বলতা। তাহলে তুমিও কি এবার সেই ভুল করতে চাও? না, একদমই না। তোমার জন্য ইংলিশে ভালো করার কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি আমি। তুমি যদি মনে করো যে কোচিংয়ে একবার ভর্তি হয়েছি, কোচিং যা পড়াবে আমি তাই দেখে যাব, আল্লাহ ভরসা, আমার মনে হয় তুমি কিছুটা ভুল করতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা কোচিংয়ে তোমাকে খুব ভালো করে পড়ানোর বোঝানোর চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার যদি বেসিক উইকনেস থাকে তাহলে কিন্তু শুধু কোচিংয়ের সকল বিষয়ের শিক্ষায় তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা নাও আসতে পারে। একটা বিষয় লক্ষ্য করো, তুমি যদি ইংলিশ প্রিপারেশন নিতে চাও তোমাকে সমান তালে, আবারও বলছি সমান তালে, শুধু ইংলিশ গ্রামার না, যে ভুলটা বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী করে, ইংলিশ মানে ইংলিশ গ্রামার শুধু শেখা। নো, তোমাকে সমান তালে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট এবং ইংলিশ লিটারেচার, সেটা হোক তোমার টেক্সট বুক থেকে কিংবা ইংরেজি সাহিত্যের কিছু বেসিক বিষয় থেকে, একই সাথে তোমাকে রাইটিং পার্টের উপর প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, ইটস অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এটা কিসের এক্সাম্পল? তুমি যদি ছোট্ট একটা ট্রিক শিখতে পারো তাহলে কিন্তু ধরতে পারবা এটা কিসের এক্সাম্পল। এখানে বলা আছে হার্ট অফ গোল্ড। তুমি যদি এভাবে চিন্তা করো যে একটা বাক্য আমি লিখলাম, শি হ্যাজ আ হার্ট, তার ধরে নাও একটা হার্ট আছে। হার্টটা কিসের মতো? লাইক গোল্ড, গোল্ডের মতো, যা দ্বারা মূলত ভাবানুবাদ হিসেবে তার দয়ালু মনোভাবকে বোঝাচ্ছে। যদি আমি বাক্যটা এভাবে লিখি, শি হ্যাজ আ হার্ট লাইক গোল্ড, আর যদি লিখি শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, অর্থ প্রায় একই রকম। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যখন আমরা লাইক, অ্যাজ, যেমন কিংবা তেমন এগুলো ব্যবহার করে কারোর সাথে কাউকে মেলানোর চেষ্টা করি বা তুলনা করার চেষ্টা করি, তাকে আমরা বলে থাকি সিমিলি। আর যখন লাইক, অ্যাজ, যেমন তেমন এগুলো ছাড়াই সরাসরি তুমি কাউকে কারোর সাথে তুলনা করো, সেটা হচ্ছে মেটাফোর। আমি যদি বলি যে তুমি যেন আমার কাছে একটি চাঁদ, তার মানে তুমি আমার চাঁদ, অর্থাৎ তোমাকে আমি চাঁদের সাথে তুলনা করলাম, তাহলে এটা হচ্ছে মেটাফোর। আর যদি বলি তুমি দেখতে চাঁদের মতো, যখনই বলবো চাঁদের মতো তখন সেটা কি হবে? সিমিলি। তার মানে সেন্টেন্সে যদি লাইক, অ্যাজ, যেমন তেমন, মতো এগুলো ব্যবহার করে কারোর সাথে কারো তুলনা করা হয় তাকে বলা হবে সিমিলি। আর লাইক, অ্যাজ, যেমন তেমন ছাড়াই সরাসরি কারোর সাথে তুলনা করা হলে সেটি হচ্ছে কি? মেটাফোর। আমি যদি বলি লোকটা একটা পাগলা কুত্তা, তার মানে লোকটা একটা পাগলা কুত্তা মানে কি? লোকটা পাগলা কুত্তার মতো। তাহলে যখন আমি ডিরেক্ট বলবো লোকটা একটা পাগলা কুত্তা, এটা কি হবে বলো তো? মেটাফোর। তার মানে তোমার যে প্রশ্নটি ছিল শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এই প্রশ্নে তোমাকে বলা হয়েছে এটা কিসের এক্সাম্পল? সিমিলি? একদমই না, এটা কি হবে বলো? মেটাফোর। এভাবে যদি তুমি শুধু এটা না বরং সকল ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, কনসোনেন্স, ড্রামা, প্লে, পোয়েম, পোয়েট্রি, পার্সোনিফিকেশন, আইরনি, যদি তুমি এইভাবে গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচগুলো শিখতে পারো, তার মানে ইংরেজি সাহিত্যে ফিগার অফ স্পিচ থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমার কিন্তু সেটা নিশ্চিত কমন থাকবে। একই রকমভাবে তুমি দেখো এখানে আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, গ্রামার থেকে এসেছে, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড হি ড্যাশ আ হিরো। সে তুমি যে বাংলা অর্থ জানো না, ইমপ্রিজন বলতে কাউকে কারাগারে ঢোকানো, সেটা তুমি জানো না, না জেনেও হয়তো এই প্রশ্নের উত্তর সলভ করা সম্ভব। তুমি যদি কন্ডিশনাল থেকে একটা ট্রিক শিখে নাও এভাবে যে ইফ যুক্ত যখন কোনো ক্লোজ হবে বা আনলেস যুক্ত যখন কোনো ক্লোজ হবে, সেক্ষেত্রে একটা ক্লোজ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লোজটা হবে কন্ডিশনাল পারফেক্ট। একটা ক্লোজ পাস্ট পারফেক্ট থাকা মানে পরবর্তী ক্লোজ কন্ডিশনাল পারফেক্ট। কন্ডিশনাল পারফেক্টটা কি? কন্ডিশনাল পারফেক্ট মানে সাবজেক্টের পরে তোমার হবে উড হ্যাভ, অথবা উড হ্যাভ না হলে হবে কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ, তারপর ভিথ ফ্রি। তোমার যদি এই নিয়মটি জানা থাকে যে ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সে বা কন্ডিশনাল সেন্টেন্সে যদি একটি ক্লোজ পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমাকে পরবর্তী ক্লোজটি কন্ডিশনাল পারফেক্ট করতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে তুমি দেখো এই প্রশ্নের উত্তর করতে পারতেছো সমাধান, যে ইফ রানা হ্যাড নট বিট ইমপ্রিজনড, দেখো এখানে হ্যাড আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে,
তার মানে এটা হলো পাস্ট পারফেক্ট। দেখো এই বাক্যের সামনে বা শুরুতে ইফ আছে, মানে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের একটি ক্লোজ যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটি তো কন্ডিশনাল পারফেক্ট, তার মানে তোমাকে উড হ্যাভ খুঁজতে হবে, কুড হ্যাভ খুঁজতে হবে। উড হ্যাভ কোথায় আছে বলো? উড হ্যাভ আছে বিতে, হয়তো না বোধক হোক, না বোধক উড হ্যাভ আছে তো, তার মানে তোমার সঠিক উত্তর কি বলো? বি। আমি আসলে তোমাকে বোঝাতে চাচ্ছি, যদি তোমাকে কেউ প্র্যাকটিক্যালি এরকম একটা রুল শেখায়, আর এই একটা রুলের বিপরীতে কমপক্ষে 8 থেকে 10টা প্রশ্ন তোমাকে ক্লাসরুমে বসেই সলভ করায়, তোমার কি মনে হয় ভুলে যাওয়ার আশঙ্কা আছে? একদমই নেই। বাট এমন যদি হয় তুমি ক্লাসরুমে বসে অসংখ্য রুলস শিখে ফেলছো, প্র্যাকটিস করা হয়নি, প্র্যাকটিস করতেছো হয়তো বাসায় গিয়ে। বাসায় গিয়ে প্র্যাকটিস করলে কি সমস্যা দেখো, বাসায় গিয়ে প্র্যাকটিস করলে সমস্যা হলো একটা প্রশ্নের উত্তর এটা কেন হলো, এটা কেন নয়, এটা কেন নয়, এটা কেন নয়, তুমি এটা জানো না। এই কেন নয় এটা যদি তুমি কারণ না জানো, আমার মনে হয় তোমার এইসব প্রশ্ন সমাধান করে লাভ নেই। অর্থাৎ তোমার যে এইজ বা বয়স, তোমাকে এই বয়সে এমন একজনের এমন একটা সাপোর্ট নেওয়া দরকার যে তোমাকে ইংলিশটা প্র্যাকটিক্যালি বুঝাবে এবং তোমাকে ধরে বেঁধে বলা যায় প্র্যাকটিস বা সলভ করাবে, সাথে কারণ বলে দিবে। সম্ভবত এতগুলো সময় তুমি কোচিংয়ে পাবা না, কারণ প্রতিটা কোচিং সেন্টার যদি তারা ইচ্ছাও করে যে আমি ইংলিশে অনেক ক্লাস দিব, ইচ্ছা করলেও লাভ নেই, কারণ তাদেরকে ইংলিশ পড়াতে হয়, বাংলা পড়াতে হয়, জিকে পড়াতে হয়, তোমাকে একসাথে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও এতগুলো সাবজেক্টের ক্লাস দিতে পারবে না। সুতরাং তুমি যদি মনে করো তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশ হতে পারে সবচেয়ে বড় বাধা, তাহলে আমি বলবো তোমার জন্য আমাদের একটা অসাধারণ কোর্স থাকতে পারে। সেই কোর্সটি হচ্ছে আমাদের অ্যাডমিশন ইংলিশ। সেখানে আমরা শুধু ইংলিশ গ্রামার তোমাকে শেখাবো তা না, ইভেন ইংলিশ ভোকাবুলারি, দ্যাট মিনস যে মেমোরাইজিং পার্টটুকু যেগুলো মুখস্থ করে ঠাড়া পড়া, সেটাও তোমাকে শেখানো হবে। এই প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স টু দ্য প্লেস। যারা ফায়ার ফাইটার হিসেবে কাজ করে, তারা দমকল বাহিনীর কর্মীরা, ওরা আগুন নেভানোর জন্য 5 ঘন্টা চেষ্টা করছে। এই যে নেভানো, তুমি হয়তো এই প্রশ্নটা খুব সহজ জানো, এটি ডিউবি ইউনিট 24-25 এসেছে, সহজ প্রশ্ন ছিল। তাহলে আগুন নেভানোর জন্য কি হচ্ছে? পুট আউট। তো আমরা এখান থেকে তোমার একটা শিক্ষা নেওয়া উচিত যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, গ্রুপ ভার্বস বা কার্ড স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যানালজি, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই ধরনের যে মুখস্থ করার বিষয়গুলো আছে সেগুলোকে প্রায় সবাই অবহেলা করে, কারণ সবার একটাই অজুহাত, মনে থাকে না। কেন ভাই? তুমি যদি এভাবে কারোর সাথে পড়ো, যেমন আমার সাথে তুমি একটু দেখো না সময় নিয়ে, এখানে কি আছে? পুট আউট। পুট আউট মানে আগুন নেভানো বা নেভানো। আর পুট অফ, তুমি এভাবে চিন্তা করো, অফ মানে কি? কোথাও থেকে বিচ্ছিন্ন হওয়া, স্থগিত করা। তার মানে পুট অফ মানে স্থগিত করা হতে পারে, পুট অফ মানে খুলে ফেলাও তো হতে পারে। আমি যদি বলি পুট অফ ইউর শুজ, সো অফ হলো বিচ্ছিন্ন করা। এবার আসো পুট অন। অন, অন মানে কি? চালু। তার মানে পুট অন মানে পরা বা চালু করা বা পরিধান করা। আচ্ছা, এবার আসো পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? সহ্য করা, দ্যাট মিনস টলারেট। তার মানে পুট আপ উইথ মানে টলারেট বা সহ্য করা। তাহলে আমরা কি কি বুঝলাম বলো? পুট আউট মানে নেভানো, পুট অফ মানে কি? বিচ্ছিন্ন করা অথবা খুলে ফেলা, পুট অন মানে কি? চালু করা অথবা পরিধান করা, পুট আপ উইথ মানে কি? টলারেট, সহ্য করা, পুট ডাউন মানে কি? দুইটা অর্থ, লিখে রাখা মানে নোট ডাউন অথবা কাউকে দমন করা। আর পুট অ্যাসাইড বা পুট বাই, দুটোরই অর্থ হলো সেভ, সঞ্চয় করা। তাহলে পুট বাই মানেও সেভ, পুট অ্যাসাইড মানেও কি? সেভ বা সঞ্চয় করা। পুট ইন মানে কোনো কিছুর ভেতরে ঢোকানো, আর পুট ব্যাক মানে আগের জায়গায় ফিরে আসা। একবার ভাবো তো, তুমি আমার সাথে যে কটা গ্রুপ ভার্বস পড়েছো, আমি নিশ্চিত তোমার এগুলো মুখস্থ হয়ে গেছে। প্রথম থেকে কি পড়ছিলাম? পুট আউট মানে কি? নেভানো, পুট অফ বিচ্ছিন্ন করা বা খুলে ফেলা, পুট অন পরিধান করা বা চালু করা। তারপরে পড়েছি পুট আপ উইথ মানে টলারেট করা বা সহ্য করা। এরপর পুট ডাউন লিখে রাখা অথবা কাউকে দমন করা। পুট অ্যাসাইড বা পুট বাই মানে সেভ বা জমা করে রাখা। পুট ইন ঢোকানো অথবা সময় বিনিয়োগ করা কোথাও। পুট ব্যাক আগের জায়গায় ফিরে আসা। ধরে নাও তুমি আমার সাথে ক্লাসরুমে আছো, আমি তোমাকে এভাবে বুঝাচ্ছি, তুমি আমার সাথে রেসপন্স করতেছো, কি মনে হয় এগুলো শেখা সম্ভব না? সম্ভব। বিলিভ মি, তোমাকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে হয়তো ভোকাবুলারি এভাবে সময় দিয়ে ক্লাস নেওয়ার সময় পাবে না। আমি নিশ্চিত পাবে না, সম্ভব না। তাহলে আমি পাবো কেন? প্রশ্ন হতে পারে যে কোচিং পাবে না, আপনি পারবেন কেন? ভাই প্রথমেই বললাম, কোচিংগুলো তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে এতগুলো ক্লাস দেওয়ার সময় তারা পাবে না, কারণ ভর্তি পরীক্ষার প্রিপারেশন এট দ্য টাইম, এই টাইমে তারা পারবে না ম্যানেজ করতে।
তোমার করণীয় কি? তোমার করণীয় শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্টে যদি তোমার উইকনেস থাকে তোমাকে কোচিংয়ের বাইরেও আলাদা করে প্রিপারেশন নিতে হবে। মনে রাখবা তোমার হাতে কিন্তু সময় খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যেই তোমাকে রচনা করতে হবে সফলতার গল্প। এজন্য আমি বলবো, যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার জন্য ইংরেজি বিষয়টি বাধা হয়ে দাঁড়ায়, আর তুমি যদি এই মুহূর্তে রংপুর কিংবা রংপুরের আশেপাশে অবস্থান করে থাকো, তাহলে বলবো তোমাদের জন্য বাংলাদেশের ইংরেজি শেখার সেরা অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং এখন রংপুরে অবস্থান করছে, রংপুরের লালবাগ রেলগেটে। আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন ইংলিশ ব্যাচ। এখানে আমাদের ক্লাসগুলোর ধরন কেমন হবে তার আগে তোমাকে বলে নেই, আমরা মূলত তোমাকে 4টি বিষয়ের উপর ক্লাস দিব। একটি হচ্ছে ইংলিশ গ্রামার, ভোকেবিউলারি, লিটারেচার বা ইংরেজি সাহিত্য, ইংলিশ লিটারেচার, আর হচ্ছে ফ্রি রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং শিখবা তুমি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শুধু না, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এমনিতেও শিখতে হবে। তোমার যা মন চায় তাই জন্য তুমি বানিয়ে লিখতে পারো। এই 4টা বিষয় তুমি পাবা আমার কোর্সে। বুঝতেই পারছো, বিষয় যেহেতু 4টি, তাহলে তোমার ক্লাসের সংখ্যা তো বেশি হবে। তোমরা এই কোর্সে মোটামুটি 50+ বলবো আমি, 50-এরও অধিক লেকচার পাবা এই 4টা বিষয় নিয়ে। লেকচার শিট পাবা, প্রয়োজনীয় টেস্ট বা পরীক্ষাগুলো দেওয়া হবে, আর সলভ ক্লাস তো থাকবে। একবার ভেবে দেখো, তুমি একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, পরীক্ষার মধ্যে কি আসলো? বিভিন্ন প্রশ্ন আসছে, তোমাকে শুধু বলে দেওয়া হলো ক্লাস টেস্টের পরে যে দেখো এই যে 1 নাম্বার প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে বি। বিলিভ মি, এই ধরনের এক্সাম দিয়ে তোমার কোনো লাভ নেই। আমি গ্যারান্টি দিব কোনো লাভ নেই। তোমাকে ভাইয়া প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা জানতে হবে। তোমার যে উত্তর বি, কেন এ সি ডি নয়, এর কারণ জানতে হবে। ঠিক এই কারণগুলো জানিয়ে আমরা মূল ক্লাসের পাশাপাশি পরীক্ষা শেষে তোমাদেরকে আমরা সলভ ক্লাস দিব। এবার আসো আমাদের রেগুলার ক্লাসগুলো কেমন হবে। প্রথমে বলে রাখি, যারা একটু অলস চিন্তা ভাবনা করে তাদের জন্য আসলে আমার এই কোর্সটা না। আমার প্রতিটি ক্লাস হবে কমপক্ষে 2 ঘন্টা। ইয়াস, কমপক্ষে অ্যাটলিস্ট 2 আওয়ার্স। কি করব 2 ঘন্টায়? আমরা 2 ঘন্টার আমরা পুরো 1 ঘন্টা জুড়ে, মানে 60 মিনিট জুড়ে আমরা বেসিক ডিসকাশন, মূল বিষয়ের উপর আলোচনা বা টপিক বেসড ডিসকাশন করব। তারপর আমরা আরও 30 মিনিটস কি করব, ওই টপিকের উপর যে অ্যাডভান্স ডিসকাশন, যেগুলো তোমার কনফিউশন ক্রিয়েট করে, যেগুলো সবাই সহজে জানে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর লাস্ট 30 মিনিট আমরা ওই টপিকের উপর যেগুলো বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করব। অর্থাৎ একই ক্লাসে হবে ডিসকাশন, কনফিউশন সমাধান, আর হচ্ছে কি অনুশীলন, যার কারণে ক্লাসের টাইম কমপক্ষে 2 ঘন্টা, আরও বাড়তেও পারে। সো এই কোর্সে আমরা মোট ক্লাস রাখবো 50টি বললাম, গ্রামার, ভোকেবিউলারি, লিটারেচার আর ফ্রি রাইটিং। তোমরা যদি মনে করো রংপুরে অবস্থান করছো আর আমার এই কোর্সে যুক্ত হতে চাও, তাহলে তোমাদের জন্য একটি অসাধারণ সুযোগ। কোর্সে ভর্তি হওয়ার আগে তুমি আমার ফ্রি ক্লাস করতে পারো। ফ্রি ক্লাস করতে চাও? যদি ফ্রি ক্লাস করতে চাও, তোমাকে স্বাগত। আমি চাই তুমি ফ্রি ক্লাস করে বোঝো। যদি মনে হয় তোমার লাইফের সবচেয়ে ভালো ক্লাসগুলো করছো, সেরা ক্লাসগুলো করছো, তাহলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতেই পারো। যদি ফ্রি ক্লাস করতে চাও, তাহলে দেখো নিচে সাইন আপ অপশন আছে, সেই সাইন আপ অপশনে তুমি ক্লিক করো। সেখানে গিয়ে দেখো একটি গুগল ফর্ম আছে, তোমার নাম, ফোন নাম্বার, রংপুরের কোথায় অবস্থান করছো, তোমার কলেজের নাম, তুমি কোন বিভাগের স্টুডেন্ট, এই তথ্যগুলো দিয়ে তুমি ফর্মটি সাবমিট করো। আমাদের অ্যাডমিশন অফিসার তোমাকে ফোন করে ফ্রি ক্লাসের টাইম, লোকেশন জানিয়ে দিবে। তবুও বলে রাখি, ইএনজি লার্নিং অবস্থান করছে রংপুরের লালবাগ রেলগেটে। দেখো এটা হচ্ছে তোমার রেলগেট, তুমি তোমার হাতের বাম দিকেই দেখবা একটি দোতলা ভবন, তার দ্বিতীয় তলায় অবস্থান করছে ইএনজি লার্নিং। সবার জন্য শুভকামনা রইল। তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করো, বাবা মার স্বপ্ন পূরণ করো, নিজেদেরও স্বপ্ন পূরণ করো, দেশের সেবায় যুক্ত হও। আসসালামু আলাইকুম।